নমস্কার বন্ধুরা, সাকসেস ম্যানিয়া WBPSC চ্যানেলে সকলকে স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে হলো সেকেন্ড ক্লাস, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং এই প্লেলিস্টে এরকমই SSC গ্রুপ ডি এবং গ্রুপ সির জন্য ভিডিও আপলোড করতে থাকবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি এই সমস্ত কোশ্চেন তোমাদের এক্সামে লাগবে। এবং এই সমস্ত কোশ্চেন কিন্তু কোনো না কোনো পরীক্ষা থেকে পড়েছে, এবং এই সমস্ত কোশ্চেন রিপিটেশন কোশ্চেন, তাই এগুলোই নিয়ে এসেছি। এবং তোমাদের পুরোটা সিলেবাস ওয়াইজই নিয়ে এসেছি, নতুন সিলেবাস থেকে। তো চলো শুরু করে দিই। প্রথম কোশ্চেন হচ্ছে, কোন নদীটি পশ্চিমঘাট পর্বতের থেকে উৎপত্তি হয়নি? অপশান এ কাবেরী, অপশান বি গোদাবরী, অপশান সি কৃষ্ণা, অপশান ডি মহানদী। তো চারটের মধ্যে কোন নদীটি পশ্চিমঘাট পর্বত থেকে উৎপত্তি হয়নি? তো এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হলো অপশান ডি, অর্থাৎ মহানদী। এবং এখানে আরও একটা জিনিস জেনে রাখা দরকার, যেটা হলো মহানদী ছত্তিশগড়ের দণ্ডকারণ্য যে পাদদেশ আছে সেখান থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে। এটা তোমাদের মনে রাখতে হবে। এবং এই গোদাবরীকে কিন্তু বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। এটিও তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ গোদাবরী থেকে যে কোশ্চেনটা আসে যে দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়, সেটা কিন্তু গোদাবরী। এরপর আসি 2 নাম্বার কোশ্চেন। সংবিধান লেখা শেষ অর্থাৎ 26/11/1949 সময় কোনটি অন্তর্ভুক্ত ছিল না? অপশান এ মৌলিক অধিকার, অপশান বি মৌলিক কর্তব্য, অপশান সি রাষ্ট্রপতি শাসন, অপশান ডি জরুরি অবস্থা। তো কোনটি ছিল না? আমি যে কোশ্চেনগুলো বলবো সেটা তোমরা নিজেদের মধ্যে নিজেরা আর কি উত্তর বলবে, এবং আমি উত্তরটা বলার পরে তোমরা মিলিয়ে নেবে। তাহলে তোমরা নিজেদের কতটা এক্সাম প্রিপারেশান আছে সেটা জাজ করতে পারবে। তো চলো দেখে নিই সঠিক উত্তর। তো এখানে সঠিক উত্তর হলো মৌলিক কর্তব্য, অর্থাৎ অপশান বি। এবং ভারতে সংবিধান যখন প্রবর্তিত হয়েছিল তখন সংবিধানে মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস এই ব্যাপারটি কিন্তু অন্তর্ভুক্তি ছিল না। মৌলিক অধিকার বা রাষ্ট্রপতি শাসন, জরুরি অবস্থা, এই তিনটেই কিন্তু তখন অন্তর্ভুক্ত ছিল। মৌলিক কর্তব্যটি পরে অন্তর্ভুক্ত করা হয়েছিল 1976 সালে 42তম সংশোধনীতে। এবং এই 42তম সংশোধনীকে কী বলা হয়? এবং এই 42তম সংশোধনীকে কিন্তু মিনি কনস্টিটিউশনও বলা হয়, 1976 সালে যেটি অ্যাড হয়েছিল। এবং পরবর্তী 1978 সালে যে সংশোধনী ছিল 44তম সংশোধন, সেই সংশোধনে কিন্তু সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে আইনি অধিকারে করা হয়েছিল। তো এরপর আসি 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেন হলো, আন্তর্জাতিক ওজন দিবস কবে পালন করা হয়? অপশান এ সেপ্টেম্বর 12, অপশান বি সেপ্টেম্বর 14, অপশান সি সেপ্টেম্বর 16 এবং অপশান ডি সেপ্টেম্বর 20। চারটের মধ্যে সঠিক উত্তর কোনটি? তো আন্তর্জাতিক ওজন দিবস পালন করা হয় হলো অপশান সি, অর্থাৎ সেপ্টেম্বর 16। এই তারিখে কিন্তু আন্তর্জাতিক ওজন দিবস পালন করা হয়। এবং এই ওজন দিবস পালন করা হয় ওজন স্তরের সংরক্ষণের উদ্দেশ্যে। এবং ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি এই 16ই সেপ্টেম্বর দিনটিকে ওজন ডে হিসাবে মান্যতা দিয়েছে। এরপর আসি 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেন হলো, সংবিধানের অর্থাৎ ভারতের সংবিধানের রক্ষাকর্তা কে বা কাকে বলা হয়? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি উপরাষ্ট্রপতি, অপশান সি পার্লামেন্ট, অপশান ডি সুপ্রিম কোর্ট। তো কোনটি সঠিক উত্তর হবে? তো সংবিধানের রক্ষাকর্তা যাকে বলে সেটি হলো অপশান ডি, অর্থাৎ সুপ্রিম কোর্ট। এবং ভারতের রাষ্ট্রপতি যিনি হলেন সাংবিধানিক প্রধান, ইনি হলেন সাংবিধানিক প্রধান। এবং ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয় সেক্ষেত্রেও কিন্তু সঠিক উত্তর হবে হলো রাষ্ট্রপতিকে। এবং যে সংবিধানের ব্যাখ্যাকর্তা বা হচ্ছে সংবিধানের যে রক্ষাকর্তা বা কাস্টোডিয়ান কাকে বলে সেটি হলো কিন্তু সুপ্রিম কোর্ট, যেটি তোমাদের কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে। এরপর আসি 5 নাম্বার কোশ্চেন। 5 নাম্বার কোশ্চেন হলো, আইন-ই-আকবরী এই গ্রন্থটির রচয়িতা কে? অপশান এ বাদাউনি, অপশান বি আবুল ফজল, অপশান সি শেখ মুবারক, অপশান ডি গুলবদন বেগম। তো আইন-ই-আকবরী গ্রন্থের রচয়িতা কে ছিলেন? তো আইন-ই-আকবরী গ্রন্থের রচয়িতা ছিলেন অপশান বি, অর্থাৎ আবুল ফজল। তিনি কিন্তু এই আইন-ই-আকবরী গ্রন্থটি রচনা করেছিলেন। এবং আইন-ই-আকবরী রচনা করার অর্থাৎ আবুল ফজল কে ছিলেন মুঘল সম্রাট আকবরের শাসনকালে যে রাজনৈতিক ও প্রশাসনিক যাবতীয় যা কাজ, সেই সমস্ত কিন্তু এই আবুল ফজল আইন-ই-আকবরী গ্রন্থে লিখে রেখেছিলেন। অর্থাৎ আকবরের সময়কালে যা যা ঘটেছে সমস্ত কিন্তু এই আবুল ফজল আইন-ই-আকবরীতে লিখেছিলেন। এবং এটিকে কিন্তু আকবরের সংবিধান হিসাবেও বলা হয়। এরপর আসি 6 নাম্বার কোশ্চেন।
নম্বর কোশ্চেন হলো সুপ্রিম কোর্টের বিচারক বৃদ্ধির ক্ষমতা কার আছে? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি লোকসভা, অপশান সি প্রধান বিচারপতি, অপশান ডি আইন কমিশন। তো কার ওপরে কার এই আইন বিচারক বৃদ্ধির ক্ষমতা আছে সুপ্রিম কোর্টের? তো চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হলো অপশান বি অর্থাৎ লোকসভা। সুপ্রিম কোর্টে বিচারপতিদের নিয়োগের যে ক্ষমতা থাকে সেটি থাকে রাষ্ট্রপতির হাতে, কিন্তু ভারতের মূল সংবিধানে বলা হয়েছিল যে সুপ্রিম কোর্টে একজন প্রধান বিচারপতি এবং অনধিক 7জন বিচারপতি নিয়ে গঠিত হবে। বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা কতজন আছে সেটি হলো কিন্তু একজন প্রধান বিচারপতি এবং 33 জন নিয়ে কিন্তু টোটাল 34 জন কিন্তু এখন সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা আছে। অর্থাৎ এই রেশিওটা কীরকম হবে 1+33, মানে একজন হলো চিফ জাস্টিস এবং বাদবাকিরাও কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি। তবে পার্লামেন্ট বা লোকসভা আইন প্রণয়ন করে এই সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কিন্তু বৃদ্ধি করতে পারে। তাহলে ক্ষমতা কিন্তু কার থাকে? একমাত্র লোকসভারই থাকে। এরপর আসি 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন হলো ভারতের বিখ্যাত চা নিলাম কেন্দ্র কোনটি? অপশান এ তেজপুর, অপশান বি দার্জিলিং, অপশান সি গুয়াহাটি, অপশান ডি শিলিগুড়ি। তো চারটির মধ্যে সঠিক কোনটি হবে? তো সঠিক হলো এখানেতে অপশান ডি অর্থাৎ শিলিগুড়ি। শিলিগুড়িকে ভারতের বিখ্যাত চা নিলাম কেন্দ্রও বলা হয়। এরপর আসি 8 নম্বর কোশ্চেনেতে। সুন্দরবনে কত প্রজাতির ম্যানগ্রোভ অরণ্য আছে? অপশান এ 45, অপশান বি 60, অপশান সি 70 এবং অপশান ডি 84। তো কোনটি সঠিক উত্তর হবে? তো এখানে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হলো অপশান ডি অর্থাৎ 84টি প্রজাতির ম্যানগ্রোভ অরণ্য কিন্তু লক্ষ্য করা যায় এই সুন্দরবনেতে। এবং এই ম্যানগ্রোভ যে অরণ্য সুন্দরবনেতে দেখা যায়, এই সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য কিন্তু পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য বা ম্যানগ্রোভ ফরেস্ট, যেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেই রয়েছে। তো এরপর আসি 9 নম্বর কোশ্চেনেতে। 2025 সালে রমন ম্যাগসাসে পুরস্কার পেল কোন সংস্থা? এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। অপশান এ স্লাম চাইল্ড, অপশান বি সিটি চাইল্ড, অপশান বি কিড এবং অপশান ডি এডুকেট গার্লস। এই চারটি সংস্থার মধ্যে কোন সংস্থা 2025-এর রমন ম্যাগসেসে পুরস্কার পেয়েছে? তো এটিরও কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ এডুকেট গার্লস। এই সংস্থাটি কিন্তু 2025-এর যে রমন ম্যাগসেসে পুরস্কার সেটি কিন্তু পেয়েছে। এরপর আসি 10 নম্বর কোশ্চেনে। 10 নম্বর কোশ্চেন হলো রাজতরঙ্গিনী এর রচয়িতা কে? অপশান এ কালিদাস, অপশান বি কনিষ্ক, অপশান সি কোনাদ এবং অপশান ডি কলহন। চারটেই কিন্তু দেখো ক দিয়ে স্টার্ট, তো আমাকে গুলিয়ে ফেলো না। তো চারটি কোশ্চেনের মধ্যে এই অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটি? রাজতরঙ্গিনী এর রচয়িতা কে? রাজতরঙ্গিনী এর রচয়িতা হলো অপশান ডি অর্থাৎ কলহন। তিনি কিন্তু ছিলেন এই রাজতরঙ্গিনীর রচয়িতা। এরপর আসি 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর হলো কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রয়েছে বা উপকূল রেখা রয়েছে? অপশান এ মহারাষ্ট্র, অপশান বি গোয়া, অপশান সি গুজরাট, অপশান ডি অন্ধ্রপ্রদেশ। তো চারটের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এখানে তোমাদেরকে বলে রাখি সবচেয়ে ছোট যে দীর্ঘ উপকূল রয়েছে সেটি কিন্তু হলো গোয়া এখানে কিন্তু সবচেয়ে ছোট, মানে স্মলেস্ট। আর যদি বলে যে সবচেয়ে দীর্ঘতম সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। এটি হলো কিন্তু যে দীর্ঘতম বলেছে সেটি কিন্তু সঠিক উত্তর হবে এটি অর্থাৎ গুজরাট। এরপর আসি 12 নম্বর কোশ্চেনে। 12 নম্বর কোশ্চেন হলো 2025 সালে ভারতের কততম স্বাধীনতা দিবস পালিত হয়েছে? এটাও কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। অপশান এ 76, অপশান বি 77, অপশান সি 78, অপশান ডি 79। চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হলো অপশান ডি অর্থাৎ 79। 79তম এই স্বাধীনতা দিবস পালিত হয়েছে 2025 সালে, 1947 সালের পর থেকে। টোটাল 79তম পালন হয়েছে এই 2025-এ। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, কারণ আজাদি কা অমৃত মহোৎসব যে 75 বছর হয়েছে সেটার পর থেকে কিন্তু কোশ্চেন আসতেই থাকছে এটা নিয়ে। তো এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে 79তম কিন্তু স্বাধীনতা দিবস 2025 সালে পালন করা হয়েছে। এবং 2026-এ কত হবে? 2026-এ হবে 80তম। এরপর আসি 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন হলো পূর্ণবয়স্ক মানুষের মোট রক্তের পরিমাণ কত? অপশান এ 5 লিটার, অপশান বি 8 লিটার, অপশান সি 9 লিটার এবং অপশান ডি 10 লিটার। তো
তো 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হলো কিন্তু অপশান এ, অর্থাৎ পূর্ণবয়স্ক মানুষের মোট রক্তের পরিমাণ হলো 5 লিটার, যেটা বা প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে থাকে। এরপর আসি 14 নাম্বার কোশ্চেনেতে। থর মরুভূমির মধ্যে প্রবাহিত হয়েছে কোন নদী? অপশান এ সবরমতী, অপশান বি লুনি, অপশান সি সুবর্ণরেখা, অপশান ডি মহানদী। তো 4টি অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে বা কোন নদীটি হবে যেই নদীটি থর মরুভূমির মধ্যে প্রবাহিত হয়েছে? সেটি হলো অপশান বি, অর্থাৎ লুনি। লুনি নদী থর মরুভূমির মধ্যে প্রবাহিত হয়েছে এবং এই লুনিকে কিন্তু অন্তর্বাহিনী নদীও বলা হয়। আর এরপর আসি 15 নাম্বার কোশ্চেনেতে। 15 নাম্বার কোশ্চেনেতে যে ক্রায়ো সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় কোনটি? অপশান এ মিথেন, অপশান বি তরল নাইট্রোজেন, অপশান সি সোডিয়াম সাইট্রেট এবং অপশান ডি সোডিয়াম অক্সালেট। তো কোনটি হবে? এখানে ক্রায়ো সংরক্ষণ বলতে যেটাকে বোঝায়, ক্রায়ো সংরক্ষণ হলো কম তাপমাত্রাতে, মানে খুব শীতল তাপমাত্রার মধ্যে কোনো জিনিসকে সংরক্ষণ করার যে পদ্ধতি তাকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ। এবং এই ক্রায়ো সংরক্ষণের জন্য কোনটি ব্যবহৃত হয়? সেটি হলো অপশান বি, অর্থাৎ তরল নাইট্রোজেন। এবং এটি কত ডিগ্রি সেন্টিগ্রেডে করা হয়? এটি হলো -96, অর্থাৎ -96 ডিগ্রি সেন্টিগ্রেডে করা হয় কিন্তু এটি। এরপর আসি এই মিথেনকে বলা হয় কিন্তু মিথেনের সংকেত হলো CH4 এবং এই মিথেনকে বলা হয় কিন্তু বায়োগ্যাস বা বলা হয়। এবং এই সোডিয়াম এবং তোমার এখান থেকে একটা সোডিয়াম থেকে একটা কোশ্চেন আসে যে সোডিয়াম বেনজয়েড এটি কী কাজে লাগে? সোডিয়াম বেনজয়েড কিন্তু লাগে ফুড প্রিজারভেশনের জন্য কিন্তু লাগে সোডিয়াম বেনজয়েড। এরপর এই সোডিয়াম সাইট্রেট কিন্তু না, সোডিয়াম থেকে আসছে, মানে সোডিয়াম বেনজয়েড, এটি কিন্তু খাদ্য সংরক্ষণের জন্য লাগে। এরপর আসি 16 নাম্বার কোশ্চেন। 16 নাম্বার কোশ্চেন, ভারতের কতবার এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছে? অপশান এ 3 বার, অপশান বি 1 বার, অপশান সি 4 বার, অপশান ডি 2 বার। তো এই 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হলো অপশান ডি, অর্থাৎ 2 বার ভারতে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছে। প্রথমটি হচ্ছে 1951 সালে এবং দ্বিতীয়টি যেটি অনুষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে 1982 সালে। এই দুটি সালেই কিন্তু এশিয়ান গেমস ভারতে অনুষ্ঠিত হয়েছে এবং এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? ভারতের নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এরপর আসি 17 নাম্বার কোশ্চেন। দ্বারকেশ্বর ও শিলাই নদী কোথায় মিলিত হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে? এটা অপশান এ ঘাটালে, অপশান বি বাঁকুড়াতে, অপশান সি আরামবাগে, অপশান ডি খানাকুলে। তো 4টি অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে হলো অপশান এ, অর্থাৎ ঘাটালে দ্বারকেশ্বর ও শিলাই নদী মিলিত হয়েছে। এবং এই দ্বারকেশ্বর ও শিলাই বা শিলাবতী নদী পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মানভূমের উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে এবং পশ্চিমের মালভূমি যেটাকে বলা হয় সেখান থেকে উৎপন্ন হয়েছে। এবং দ্বারকেশ্বর ও শিলাইয়ের যে মিলিত প্রবাহ তাকে কিন্তু বলা হয় রূপনারায়ণ। এটাও কিন্তু তোমাদের আসে পরীক্ষাতে। এবং এই রূপনারায়ণ নামে পরিচিত হয় এবং পরে যে গেওখালির কাছে এই নদী কিন্তু হুগলি নদীতে মিশেছে, মানে এই মিলিত প্রবাহ যে দুটো, এই মিলিত প্রবাহের নাম হলো রূপনারায়ণ। এবং এটিও কোথায় মিলেছে? এটি কিন্তু মিলেছে গেওখালি বলে একটি জায়গা আছে, সেখানে কিন্তু এই রূপনারায়ণ নদীটি হুগলির সাথে মিশেছে। এরপর আসি 18 নাম্বার কোশ্চেন। 18 নাম্বার হলো পশ্চিমবঙ্গে হিমালয় পাদদেশ কী নামে পরিচিত? অপশান এ বারিন্দ, অপশান বি তরাই ও ডুয়ার্স, অপশান সি দিয়ারা এবং অপশান ডি বাগড়ি। 4টির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হলো অপশান বি, অর্থাৎ তোরাই ও ডুয়ার্স। পশ্চিমবঙ্গে হিমালয়ের যে পাদদেশের তিস্তা নদী যে পশ্চিম অংশ, অর্থাৎ এটা যদি তিস্তা নদী হয় তো তিস্তা নদীর যে পশ্চিম অংশ এই অংশটা কিন্তু তরাই নামে এবং পূর্ব যে অংশ এই অংশটা কিন্তু ডুয়ার্স নামে পরিচিত। এটা তরাই নামে এবং এই অংশটা কিন্তু ডুয়ার্স নামে পরিচিত। প্রাচীন যে পলি সমৃদ্ধ দক্ষিণ দিনাজপুর ও মালদার পূর্বাংশ বারেন্দ্র ভূমি বা বারিন নামে কিন্তু পরিচিত। এবং তার পরবর্তী যে মালদা জেলার কালিন্দী নদীর যে নবীন পলি সমৃদ্ধ যে অঞ্চল সেই অঞ্চল কিন্তু দিয়ারা নামে পরিচিত। এবং মুর্শিদাবাদ ও নদিয়া জেলার যে মৃতপ্রায় বদ্বীপ সমভূমি সেই অঞ্চল কিন্তু বাগড়ি নামে পরিচিত।
এরপরে আসি 19 নম্বর কোশ্চেনেতে। 19 নম্বর কোশ্চেন হলো কোষ এর আবিষ্কার করেন কে? অপশান এ আলেকজান্ডার ফ্লেমিং, অপশান বি রবার্ট হুক, অপশান সি অ্যারিস্টটল এবং অপশান ডি লুই পাস্তুর। একটা দেবে তোমাদের প্রত্যেকটা শিফটেই এটা লিখেই দেওয়া ছিল যে কোশ্চেন তোমাদের আসবে একটা আবিষ্কার থেকে, সেই জন্য এই কোশ্চেনটা দিয়েছি। এরকম প্রতিদিন একটা করে কোশ্চেন দেবো, পুরো যে হিসাবে তোমাদের সিলেবাস দিয়েছে সেই হিসাবেই কোশ্চেন দেবো। তো কোষের আবিষ্কারক হলেন কিন্তু রবার্ট হুক, এবং তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন মৃত কোষ। এবং এই মৃত কোষ কোথা থেকে আবিষ্কার করেছিলেন? মৃত কোষ কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন কর্ক থেকে, এবং এই কর্কের ছিপি থেকেই কিন্তু তিনি মৃত কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক। এরপর আসি 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন হলো জেন্ডার সেন্সিটাইজেশন কমিটি কোথায় গঠিত হয়? অপশান এ গ্রাম পঞ্চায়েত, অপশান বি স্কুল ও কলেজ, অপশান সি পোস্ট অফিস, অপশান ডি হাসপাতাল। তো কোনটি সঠিক উত্তর হবে এখানেতে? যে জেন্ডার সেন্সিটাইজেশন কমিটি গঠিত হয়, তো সঠিক উত্তর হবে হলো অপশান বি, অর্থাৎ স্কুল ও কলেজে কিন্তু এই যে জেন্ডার সেন্সিটাইজেশন কমিটি বা লিঙ্গ সংবেদনশীলতা কমিটি, যেটি সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান যেমন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল এখানে কিন্তু গঠিত হয়, যেখানে একটি লিঙ্গ সংবেদনশীল এবং অন্তর্ভুক্তিমূলক যে পরিবেশ নিশ্চিত করার জন্য যে কমিটি, সেটি কিন্তু এখানে গঠন করা হয়। এবং এই কমিটিগুলির কী কাজ? এই কমিটিগুলি কিন্তু যৌন হয়রানি প্রতিরোধ এবং লিঙ্গ বৈষম্য যে সমস্ত দূরীকরণের যে বিষয়গুলি, সেগুলি নিয়ে কিন্তু এই সংস্থাগুলি কাজ করে। তো এইখানেই তোমাদের যে প্র্যাকটিস সেট সেটি শেষ হলো, এবং পুরো প্র্যাকটিস সেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে থ্যাংক ইউ। এবং সকলেই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে রাখো এরকম আরও ভিডিও পেতে, এবং তোমাদের গুরুত্বপূর্ণ এরকম ভিডিও আমি আরও দিতে থাকবো। তো পুরো প্লেলিস্টটা তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, প্লেলিস্ট অপশানে গেলেই তোমরা ওখানে পাবে। প্লেলিস্ট সেভ করে নাও এবং এরকম ভিডিও ক্লাস করতে থাকো। পরীক্ষার সময় জিকে তোমাদের সমস্ত কিছুই প্রায় এখান থেকেই কমন পাবে। চলো, বেস্ট অফ লাক সকলকে, এখানেই শেষ করলাম।